হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা রেট অফ রিয়াকশান সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা ঠিক এরপর থেকে শুরু করছি। আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ আ রিয়াকশান। একটা রিয়াকশানের রেট, বিক্রিয়ার হার কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এখন দু একটা ফ্যাক্টর আছে যেগুলো আমরা এই মুহূর্তে খালি লিখে রাখছি নামটা। এক হচ্ছে টেম্পারেচার বাড়ালে রিয়াকশান রেট বেড়ে যায়। দু নম্বর হচ্ছে ক্যাটালিস্টের এফেক্টেও রিয়াকশান রেট বেড়ে যায়। এখন এই দুটো সংক্রান্ত আলোচনা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে করব। টেম্পারেচার ডিপেন্ডেন্স সংক্রান্ত আমাদের আরহেনিয়াস ইকুয়েশন পড়তে হবে। তারপরে ক্যাটালিস্টের প্রেজেন্সে এবং অ্যাবসেন্সে রিয়াকশান রেট কীভাবে পাল্টে যায় সেইটা আমাদের বুঝতে হবে। তো এইগুলো রিয়াকশানের চ্যাপ্টারের শেষের দিকে আছে, এখন আমরা এগুলো আলোচনা করব না। থার্ড ফ্যাক্টর হচ্ছে সানলাইট। এরকম অনেক রিয়াকশান আছে যেগুলো সানলাইটের উপরে ডিপেন্ড করে। যেমন তোমরা ক্লাস 11-এ পড়েছো অ্যালকেনের হ্যালোজেনেশন সানলাইট বা ফোটন কণা যদি এসে রিয়াকশানটাকে ইনিশিয়েট করে। এই ধরনের বিভিন্ন ধরনের যে ফটোকেমিক্যাল রিয়াকশানগুলো আছে তারা সবাই সানলাইটের উপরে ডিপেন্ড করে। সানলাইট যত বেশি হয় তত রিয়াকশান রেট বাড়ে। ফোর্থ ফ্যাক্টর হচ্ছে আমাদের নেচার অফ রিয়াক্ট্যান্টগুলো নেচারের উপরে ডিপেন্ড করে রিয়াকশানের রেট। দুটো ভাগে ভাগ করব নেচারটাকে, একটা হচ্ছে ফিজিক্যাল নেচার, একটা হচ্ছে কেমিক্যাল নেচার। এখন ফিজিক্যাল নেচার মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল স্টেটের কথা আমরা বলছি। আমরা জানি গ্যাসিয়াস স্টেটে কাইনেটিক এনার্জি সবথেকে বেশি হয় মলিকিউলগুলোর, তার ফলে তারা অনেক বেশি পরিমাণে ছোটাছুটি করতে পারে। ন্যাচারালি রিয়াকশান রেট কিন্তু অনেক বেশি হয় গ্যাসিয়াস ফর্মে। লিকুইড স্টেটের তুলনায় গ্যাসিয়াস স্টেটে যে কোনো সাবস্টেন্সের রিয়াকশান রেট বেড়ে যায়, আর সলিড স্টেটে রিয়াকশান রেট সবথেকে কম হয়। এটা কেন? ব্র্যাকেটে লিখে দিই, ডিউ টু ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে। আর ফিজিক্যাল নেচারের মধ্যে এটা যদি এটাকে আমি ক্যাপিটাল এ করি, এটাকে স্মল এ করলাম। ফিজিক্যাল নেচারের মধ্যে আমরা আরও আলোচনা করতে পারি হোমোজিনিয়াস রিয়াকশান। একটু আগে যেটা বলছিলাম, হোমোজিনিয়াস মানে যেখানে রিয়াক্ট্যান্টগুলোর সবার ফিজিক্যাল নেচার সেম, সবাই গ্যাসিয়াস, সবাই অ্যাকুয়াস সলিউশন। এরকম যদি হয় তাহলে রিয়াকশান রেট অনেক বেশি হবে দেন হেটেরোজিনিয়াস মানে যখন প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট একই ফিজিক্যাল স্টেটে নেই, কেউ সলিড কেউ গ্যাস, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রিয়াকশান রেট কিন্তু হোমোজিনিয়াসের তুলনায় কম হবে। আর থার্ড হচ্ছে সারফেস এরিয়া অফ রিয়াক্ট্যান্ট। আমরা এরকম বলতে পারি যে এই সারফেস এরিয়াটা অ্যাকচুয়ালি এই হেটেরোজিনিয়াস রিয়াকশানের জন্য অ্যাপ্লিকেবল। যখন কোনো হেটেরোজিনিয়াস রিয়াকশান হয় এবং সেখানে যদি একটা রিয়াক্ট্যান্ট সলিড হয়, তাহলে সেই সলিডের সারফেসে, তাহলে সলিডের সঙ্গে গ্যাসের রিয়াকশান হচ্ছে, তাহলে সলিডের সারফেসে গ্যাস মলিকিউল এসে জমা হয় এবং সেইখানে তাদের মধ্যে রিয়াকশান হয়। এইবার ন্যাচারালি সলিডের সারফেস এরিয়া যত বেশি হবে তত বেশি পরিমাণ গ্যাসিয়াস মলিকিউল সেই সারফেসের উপরে এসে জমতে পারবে এবং ন্যাচারালি রিয়াকশান রেট বাড়বে। তাহলে আমরা বলবো যে সারফেস এরিয়া ভ্যারিজ উইথ রেট। উল্টোটা লিখতে হতো, রেটটাকে সামনে লিখতে হতো, রেট ভ্যারিজ উইথ সারফেস এরিয়া। যাই হোক, আমি এরকম লিখে দিয়েছি, এরকমই থাক। তাহলে ফোর্থ পয়েন্ট হয়ে গেল আমাদের নেচার অফ রিয়াক্ট্যান্ট। আর এছাড়া ফিফথ পয়েন্ট যেটা আছে, অ্যাকচুয়ালি এই ফিফথ পয়েন্টে যেটা আমি বলতে চাইছি এখানে, সেইটাই হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে আছে। তো সেইটা নিয়েই আমাদের আলোচনা আগামী 3-4টে ভিডিও ধরে তো চলবেই ডেফিনেটলি। সেটা হচ্ছে, আচ্ছা আমি কী লিখলাম, ডি কেন লিখলাম, এটা হচ্ছে আসলে 5 নম্বর, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের উপরে কী করে ডিপেন্ড করে রিয়াকশান রেট, সেই সংক্রান্ত আলোচনাই আমাদের এই চ্যাপ্টারে সবথেকে বেশি। ঠিক আছে। আমরা ইন জেনারেল বলতে পারি যে রেট ভ্যারিজ উইথ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট।
কোনো কোনো ক্ষেত্রে আবার ব্যতিক্রমও হয়, কিন্তু সাধারণভাবে কনসেন্ট্রেশন যত বাড়বে রিঅ্যাক্ট্যান্টের তত রিয়াকশান রেট বাড়ে। এবং আমরা জানি যত একটা রিয়াকশান শুরু হওয়ার পর থেকে যত এগোয় রিয়াকশানটা, তত রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে, ন্যাচারালি রিয়াকশান রেটও কমতে থাকে। এটা হচ্ছে একটা সাধারণ পারসেপশন। এবার যখনই আমি কনসেন্ট্রেশন টার্ম নিয়ে আলোচনা করছি, তখন আমরা জানি যে রিয়াকশান দুভাবে হয়, মানে দুটো ফেজে আমরা রিয়াকশান ঘটাই। এক হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, আর একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে। এইবার অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে ধরো যে কোনো একটা কন্টেনারের মধ্যে একটা কন্টেনারে একটা সলিউশন রাখা আছে। এইবার আমি কী করলাম, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এটাকে আমি ডাবল করে দিলাম। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়বে। যদি কনসেন্ট্রেশন ডাবল করলে দেখা যায় যে রেটটাও ডাবল হয়ে গেল, যদি এরকম আমি অবজার্ভ করি যে কনসেন্ট্রেশন ডাবল করলাম, রেট ডাবল হয়ে গেল, তাহলে ভলিউম অফ সলিউশন এইটাকে যদি ডাবল করি তাহলে রেট কী হবে? দেখো আমরা জানি যে কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মোল বাই ভলিউম, তাহলে কনসেন্ট্রেশন আর ভলিউম কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে কনসেন্ট্রেশন বাড়ালে যা এফেক্ট হবে, ভলিউম বাড়ালে তার উল্টো এফেক্ট হবে। তাহলে ভলিউম যদি ডাবল করি তাহলে রেট এবার ডাবল না হয়ে রেট কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। রেট আবার হাফ হয়ে যাবে আগের তুলনায়। তো এই হচ্ছে ভলিউম, মানে সলিউশনের ভলিউম চেঞ্জ করলে রিয়াকশান রেট কীভাবে চেঞ্জ হবে, এই ধরনের আমরা ছোটো ছোটো প্রবলেম পরে সলভ করব। তো তখন এটা আমাদের খুব কাজে লাগবে। তো এটা হচ্ছে এক ধরনের অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে। আর যদি গ্যাসিয়াস রিয়াকশন হয়, সেক্ষেত্রে আমরা জানি গ্যাসের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন টার্মের বদলে আমরা পার্শিয়াল প্রেশার ব্যবহার করি। আর আমরা জানি যে গ্যাসের পার্শিয়াল প্রেশার কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হয়। কীভাবে প্রপোর্শনাল হয় আমরা ক্লাস 11-এ পড়েছি এটা, পিবি ইকুয়াল টু এনআরটি। এখন দেখো পি ইকুয়াল টু এন বাই ভি আরটি। এখন এন বাই ভি মানেই তো কনসেন্ট্রেশন, তাই না? তাহলে পি ইকুয়াল টু সি আরটি। সেখান থেকে আমরা পাই যে পি ভ্যারিজ উইথ সি, কখন? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে একটা সার্টেন টেম্পারেচারে প্রেশার, পার্শিয়াল প্রেশার কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল। তাই গ্যাসিয়াস রিয়াকশানের ক্ষেত্রে, এই অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ালে কমালে রেটের যা এফেক্ট, গ্যাসিয়াস রিয়াকশানে প্রেশার বাড়ালে কমালে তাই এফেক্ট হবে, যেহেতু দুটো একই প্রায়। আবার ভলিউমের সঙ্গে কিন্তু যেটা এখানে যেরকম ওখানেও সেরকমই থাকবে। তো আমরা এটা বলতে পারি যে প্রেশার অফ রিঅ্যাক্ট্যান্ট গ্যাসিয়াস রিয়াকশনের ক্ষেত্রে প্রেশার অফ রিঅ্যাক্ট্যান্ট যদি ডাবল করা হয় তাহলে রেট কি হবে, ডাবল হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইলাম যে কনসেন্ট্রেশন এবং পার্শিয়াল প্রেশার এদের যে এফেক্ট রেট অফ রিয়াকশনের উপরে, এটা সিমিলার, কিন্তু ভলিউম অফ সলিউশনের তোমার রেটের উপর এফেক্ট হচ্ছে উল্টোটা। ঠিক আছে, আমরা এইবার কনসেন্ট্রেশনের উপরে রিয়াকশান রেট অ্যাকচুয়ালি কীভাবে ডিপেন্ড করে তার ডিটেলে এইবার যাব। এটা কপি করো। দেখো আমাদের নেক্সট আজকে টপিক হচ্ছে, মানে আমরা ওই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সের উপরে ঢুকে গেলাম। আমরা এবার ডিটেলে আলোচনা শুরু করছি। তো আমরা প্রথম টার্ম আমাদের আজকে রেট ইকুয়েশন অর রেট ল। ঠিক আছে, এখানে একটা কনফিউশন হয় আমাদের, বিশেষ করে আমাদের যে বাংলা ভার্সনের বইগুলো থাকে সেখানে একভাবে লেখা থাকে, কিন্তু আমি আসছি ডিটেলটায়। রেট ইকুয়েশনটা কি? দেখো একটা রিয়াকশান আমি বলছি এ প্লাস বি, আচ্ছা সাপোজ এ প্লাস বি না, সাপোজ এ প্লাস বি, এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্ট কী তৈরি হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ক্লাস 11-এ তোমরা ল অফ মাস অ্যাকশন পড়েছো, ল অফ মাস অ্যাকশন বা ভর ক্রিয়া সূত্র। সেখানে আমরা কি জেনেছি যে রিয়াকশান রেট ডিপেন্ড করে কার উপরে, মানে প্রপোর্শনাল টু কার উপরে হয়, কোনো একটা সার্টেন মোমেন্টে, যে মোমেন্টে আমি রিয়াকশান রেট বের করতে চাইছি সেই মোমেন্টে রিয়াকশান রেট সেই সময় যে রিয়াক্ট্যান্টসগুলো প্রেজেন্ট আছে সিস্টেমে সেই রিয়াক্ট্যান্টসগুলোর কনসেন্ট্রেশন টার্মের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এ এর কনসেন্ট্রেশন টার্ম এবং বি এর কনসেন্ট্রেশন টার্মের সঙ্গে প্রপোর্শনাল, এবং এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা সেটা রেসপেক্টিভ কনসেন্ট্রেশন টার্মের পাওয়ারে চলে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার বি। তো এইটা হচ্ছে আমরা কোত্থেকে পাই, ল অফ
মানে ফ্রম ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন থেকে আমরা এই জিনিসটা জানতে পারি। যদি একটা লাইন আর একটা করি তাহলে এখানে রেট আসবে, আই মিন এটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট, কী বলছি, এই প্রপোর্শনালি সাইন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা কে দিয়ে ডিনোট করছি। তো এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশান পেয়ে গেলাম এরকম একটা। এখন এই পার্টিকুলার ইকুয়েশানটাকে রেট ইকুয়েশান বলে আমরা আমাদের সচরাচর যে আমরা বইগুলো পড়ি সেখানে লেখা থাকে, এরকম লেখা থাকে যে এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল রেট ইকুয়েশান। ঠিক আছে, কেন থিওরিটিক্যাল? কারণ এই ল অফ মাস অ্যাকশন এই ব্যাপারটা ডিপেন্ডই করে থিওরির উপরে। কোন থিওরি? এই যে আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখি, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের সামনে যে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো থাকে সেই সংখ্যাগুলো এই কনসেন্ট্রেশন টার্মের পাওয়ারে যাচ্ছে। প্রথমে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হয়। তাহলে একটা ইকুয়েশনকে ব্যালেন্স করছি, মানে যে কোনো ইকুয়েশন আমি যদি তোমাকে দিই তাহলে তুমি ব্যালেন্স করতে পারবে। সুতরাং সেটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, খাতায় কলমে সেটা করা যায়। এবার সেই ব্যালেন্সড ইকুয়েশন অনুসারে আমি এই রিয়াকশানটা লিখছি। সেই জন্য এই পার্টিকুলার ইকুয়েশনটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন কাকে বলে? রেট ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা রিয়াকশান রেটের সঙ্গে রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন এই দুজনকে রিলেট করবে, সেটা হচ্ছে রেট ইকুয়েশন। এইবার তাহলে থিওরিটিক্যাল যদি কিছু একটা হয় তাহলে এক্সপেরিমেন্টালও কিছু একটা নিশ্চয়ই থাকবে। এবার আসছে আমি সেই এক্সপেরিমেন্টাল কথা, সেটা হচ্ছে এইবার যদি আমি এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটা হচ্ছে আসলে বাস্তবে, এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটা হচ্ছে বাস্তবে রেট ইকুয়েশন। ঠিক আছে, কীরকম? মাস অ্যাকশান থেকে, ল অফ মাস অ্যাকশান থেকে আমি এই ইকুয়েশনটা পেলাম। আমি যদি বাই এক্সপেরিমেন্ট করে আমি যদি রিয়াকশান রেটের সঙ্গে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস এদের যদি আমি রিলেশান পেতে চাই, যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সঙ্গে রিয়াকশান রেটের কী রিলেশান, সেটা যখন আমি এক্সপেরিমেন্ট করে আসছি তখন আমি দেখছি যে দিস ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এ আর বি না হয়ে এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আসল রেট ইকুয়েশন, যেটাকে আমাদের বাংলা বইগুলোতে লেখা থাকে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। ঠিক আছে, ল অফ মাস অ্যাকশন থেকে যেটা আসে সেটাকে বলা হয় থিওরিটিক্যাল রেট ইকুয়েশন, আর যেটা বাই এক্সপেরিমেন্ট আসে সেটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। কিন্তু আমরা এখানে কি করব? থিওরিটিক্যাল রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন এই এত জটিলতার মধ্যেই যাব না, কারণ আমি দেখেছি যে এই জটিলতার মধ্যে গেলে তারপরে স্টুডেন্টদের অনেক সমস্যা হয়, মানে ওরা ডিস্টিংগুইশ করতে একটু মানে সমস্যা তৈরি হয় আর কি, যে কোনটা থিওরিটিক্যাল রেট ইকুয়েশন কোনটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। আসলে যখন আমাদের এরপরে প্রবলেমগুলো নিয়ে ডিল করতে হবে তখন আমরা দেখব যে যাবতীয় যা ইকুয়েশন লেখা হচ্ছে সেটা হচ্ছে আসলেই এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন, এবং এটাকে আমরা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন না বলে শুধুমাত্রই রেট ইকুয়েশন বলবো। আর যেটা আমি এখানে থিওরিটিক্যাল রেট ইকুয়েশন বলে লিখেছি আমরা এই টার্মটা ব্যবহারই করব না, এটা নিয়ে আমাদের কোনো কাজই নেই আসলে। ঠিক আছে, আমরা জাস্ট এরকম লিখবো যে একটা ইকুয়েশন যেটা ল অফ মাস অ্যাকশন থেকে আমরা পেয়েছি, সেটার কোনো এরকম নাম দিতে হবে তার কোনো নিয়ম নেই। হ্যাঁ, নাম আমরা দেবো না, কারণ নাম দিলে এটার সঙ্গে এটার কনফিউশন আমাদের অবধারিত, আমরা সেই কনফিউশনটাকে শুরু থেকেই আমরা সরিয়ে দিতে চাইছি। তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে বাই এক্সপেরিমেন্ট আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনে কনসেন্ট্রেশনের পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে তারা এই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের সঙ্গে সমান হবে না। ঠিক আছে, কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে সমান হয়, মানে আমরা এখানে এরকম লিখতে পারি যে, কি লিখবো দেখো, আমি এটাকে ইকুয়েশন 1 দিচ্ছি, এটাকে ইকুয়েশন 2 দিচ্ছি। আমি ফার্স্টে লিখছি যে ইকুয়েশন 2 is called rate equation of the given reaction. given reaction এর rate equation হচ্ছে ইকুয়েশন 2।
এবার ইন দিস ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশনে যেটা এক্স সেটা নট ইকুয়াল টু এ, ঠিক আছে, আর যেটা ওয়াই সেটা নট ইকুয়াল টু বি, ঠিক আছে। ইন জেনারেলি এরা সমান হয় না ধরেই আমরা চলবো। এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল সেখানে দেখাবো আমরা যে এক্স এবং এ পরস্পরের সঙ্গে সমান হতে পারে, আবার ওয়াই এবং বিটাও পরস্পরের সঙ্গে সমান হতে পারে। মানে সমান হবেই এরকম কোনো ব্যাপার নেই, সমান হবে এরকম কোনো ব্যাপার নেই বলেই আমরা এই জিনিসটাকেই পুরো নেগলেক্ট করি। মানে একটা রিয়াকশানের ব্যালেন্সড ইকুয়েশান থেকে আমি কখনোই রিয়াকশান রেট বের করতে পারবো না। রিয়াকশান রেটটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট এই কথাটা। রিয়াকশান রেট হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এবং এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট কখনও ইকুয়েশান ব্যালেন্স করে পাওয়া যায় না, তার জন্য এক্সপেরিমেন্টই করতে হয়। সেই কারণে এই সংক্রান্ত যা যা প্রবলেম আমাদের দেবে কোয়েশ্চেনে, সেখানে আইদার রেট ইকুয়েশান দিয়ে দেবে কারণ ওটা তো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, আমি তো আর নিজে কিছু করতে পারবো না, অথবা রেট ইকুয়েশান বের করার জন্য যা যা ডেটা লাগবে সেগুলো আমাদেরকে দিয়ে দেবে। মানে এক্সপেরিমেন্টাল কিছু অন্য ফ্যাক্ট দিয়ে দেবে, যেটা থেকে আমরা এক্সপেরিমেন্টাল এই ফ্যাক্টটা বের করতে পারবো। থিওরিটিক্যাল কোনো ফ্যাক্ট দিয়ে কিন্তু রিয়াকশান রেট বের করা যাবে না। সুতরাং রেট ইকুয়েশন ব্যাপারটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তাই এই থিওরিটিক্যাল ফ্যাক্ট যেটা কিনা মাস অ্যাকশন থেকে এসছে, ল অফ মাস অ্যাকশন থেকে, এইটাকে আমরা কোনো রেট ইকুয়েশান এরকম বলবোই না, কারেক্ট। এইবার দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এক্স ওয়াই যে নতুন যে টার্মগুলো এলো, এগুলোকে আসলে কী বলে, ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দুটো রিঅ্যাক্ট্যান্ট ছিল এ আর বি। এ এর কনসেন্ট্রেশনের পাওয়ারে যেটা গেল এক্স, সেটাকে আমরা বলবো অর্ডার অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু এ, আর ওয়াইটাকে আমরা বলবো অর্ডার অফ রিয়াকশান উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে। এই যে অর্ডার অফ রিয়াকশানটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, আমাদের অর্ডার, মলিকুলারিটি এই সমস্ত নিয়েই এখন চলতে হবে আর কি। এইগুলো বারবার আমাদের কোয়েশ্চেনে ফিরে আসবে। অর্ডার কাকে বলে আমি একটু পরেই ডিফাইন করছি, অ্যাকচুয়ালি ডেফিনিশনটা এইখান থেকেই আসবে, রেট ইকুয়েশন থেকেই আসবে। আর এক্স প্লাস ওয়াইটাকে আমরা এই ক্ষেত্রে বলবো যে ওভারঅল অর্ডার অফ দ্য গিভেন রিয়াকশান, ওভারঅল অর্ডার অফ দ্য গিভেন রিয়াকশান। আচ্ছা, রিয়াকশানটা আমাদের যেরকম, মানে ইকুয়েশনটা আমাদের যা ছিল সেটা হচ্ছে এরকম, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই। এবার একটা জিনিস লেখো যে দিস ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই আর ফাউন্ড এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্ট থেকে এক্স ওয়াই এর ভ্যালু পাওয়া যায়, তাই জন্যই রিয়াকশান স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিয়াক্ট্যান্টস, তার সঙ্গে এক্স ওয়াই এর কোনো সম্পর্ক নেই। বাট ফর সাম রিয়াকশানস এক্স আর এ সমান হয়ে যায়, ওয়াই আর বি সমান হয়ে যায়। এই ধরনের রিয়াকশানগুলো একটা স্পেশাল নাম হয়, আমরা পরে আসছি সেই নামটাতে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে যে কেটা হেয়ার কে হচ্ছে, এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশানের রেট কনস্ট্যান্ট। আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে এটা দেখব যে রিয়াকশানের যেমন রেট কনস্ট্যান্ট হয়, তেমনি কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের সাপেক্ষেও রেট কনস্ট্যান্ট হয়, সেটা আমরা পরে আলোচনা করব। ওই অত জটিলতার মধ্যে আজকে যাচ্ছি না, আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা ওইটাতে যাব। তাহলে কেটা কি? কেটা হচ্ছে যে পার্টিকুলার রিয়াকশানের কথা বলা হচ্ছে সেই রিয়াকশানের রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার রেট কনস্ট্যান্টকে আমাদের এখান থেকে রেট কনস্ট্যান্টের ডেফিনিশন দিতে হয়, ডিফাইন করতে হয় রেট কনস্ট্যান্টকে। কীভাবে করবো দেখো, এই কোয়েশ্চেন আমার 2 নম্বর নাম ছিল। এবার আমরা বলবো যে when concentration of A আর concentration of B, মানে রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশন যখন 1 মোলার হয়, দুটোরই যখন 1 মোলার হয়, তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে দেখো,
কী হবে তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু 1 টু দি পাওয়ার এক্স 1 টু দি পাওয়ার ওয়াই মানে কত 1, তার মানে আর ইকুয়াল টু কে হয়ে যাবে না, তাই না? তাহলে উই ক্যান রাইট আর ইকুয়াল টু কে। তাহলে কে মানে হচ্ছে এখানে কী লিখলাম, রেট ইকুয়েশন কেন লিখলাম, রেট কনস্ট্যান্ট করে দাও তো, এটাকে ভুল করে রেট ইকুয়েশন লিখে দিয়েছি। তাহলে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, তাহলে কে হচ্ছে আর মানে রেট অফ রিয়াকশন, কখন, যখন প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার বা ইউনিট, ঠিক আছে? তাহলে আমরা রেট কনস্ট্যান্টের অর্থাৎ কেটার ডেফিনিশন আমরা কীভাবে দেব, যে রেট কনস্ট্যান্ট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন at the particular moment when concentration of all the reactants are 1 molar. তাহলে আমরা ডেফিনিশনটা কি লিখবো দেখো রেট কনস্ট্যান্টের, যে রেট কনস্ট্যান্ট is the rate of the reaction when concentration CONC লিখলাম কনসেন্ট্রেশনটাকে, concentration of all the reactants appearing in the rate equation. রেট ইকুয়েশনে যে রিঅ্যাক্ট্যান্টগুলোকে দেখা যাচ্ছে তাদের সবার কনসেন্ট্রেশন আমি 1 করেছি। এখন এই কথাটার মানে হচ্ছে অ্যাপিয়ারিং ইন দ্য রেট ইকুয়েশন, এই কথাটার মানে হচ্ছে এমন কোনো রিঅ্যাক্ট্যান্ট থাকতে পারে যেটাকে রেট ইকুয়েশনে দেখা যাচ্ছে না, হতেই পারে, কীভাবে হতে পারে সেটা পরে আসছি আমি, তাই জন্য এই জিনিসটা অ্যাড করলাম। আদারওয়াইজ কনসেন্ট্রেশন অফ অল রিঅ্যাক্ট্যান্টস আর ইউনিট এটা বললেও হতো। আর 1 মোলার লিখে দিই, 1 মোলার অর ইউনিটি, ঠিক আছে? তাহলে রেট ইকুয়েশনে যে রিঅ্যাক্ট্যান্টগুলোকে দেখা যাচ্ছে তাদের সবার কনসেন্ট্রেশনটাকে যদি 1 মোলার করে দিই, তখন যা রেট পাওয়া যাবে রিঅ্যাকশানের সেটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? কপি করো। দেখো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে একটুখানি ডিফারেন্স বিটুইন রেট অফ রিঅ্যাকশান অ্যান্ড রেট কনস্ট্যান্ট, এটা করে নিই। ছোট্ট একটা টার্ম বা ছোট্ট একটা টপিক, বোর্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয় এটা, আর আমাদের এমনি তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তো জেনে রাখতেই হবে। হ্যাঁ, তো আমরা রেট অফ রিঅ্যাকশানকে বাঁ দিকে লিখছি আর রেট কনস্ট্যান্টকে আমরা ডান দিকে লিখছি। রেট কনস্ট্যান্টের আর একটা নাম এটাও হয় যে স্পেসিফিক রিঅ্যাকশান রেট, বা অনেক সময় একে ভেলোসিটি কনস্ট্যান্টও বলা হয়। যাই হোক, ডিফারেন্স কি, 1 নম্বর হচ্ছে ডেফিনিশন লিখে দিই যে ইট ইজ চেঞ্জ ইন concentration of reactants. It is change in concentration of reactants per unit time, per unit stoichiometric coefficient, তাই তো? দেখো আমরা রিয়াকশন এরকম লিখছিলাম না একবার, যে কোনো রিয়াকশন লেখো তুমি 5A থেকে সাপোজ প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে রেট মানে আমরা কী লিখবো 1/5 ইন্টু মাইনাস ডিএডিটি না। এবার এই ডিএডিটি মানে কি, মাইনাস অফ ডিএডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট পার ইউনিট টাইম, এটুকু হয়ে গেল। আর পার ইউনিট স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ভাগ করে দিলাম, তাই পার ইউনিট স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আর এদিকে তো সিম্পলি একটু আগেই আমরা লিখলাম, কি লিখলাম, যে ইট ইজ rate of reaction when concentration of all reactants appearing in rate equation যদি 1 হয়, সবার যদি কনসেন্ট্রেশন 1 হয়, 1 মোলার হয়, আচ্ছা 1 মোলার লিখে দিই, একই ব্যাপার। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে ইউনিট কি কনসেন্ট্রেশনের, এই যে একটু লিখেছিলাম এখানে উপরে কনসেন্ট্রেশন আর নিচে টাইম, তাহলে ইউনিট অফ
রিয়াকশান রেট আমরা আগের দিনও বলেছিলাম যে কনসেন্ট্রেশনের যে ইউনিট মানে মোল লিটার ইনভার্স আর নিচে সেকেন্ড ইনভার্স টাইম ইনভার্স আর কি। এখানে অবশ্য সেকেন্ডের জায়গায় অনেক সময় মিনিট ব্যবহার করা হয়, মিনিট ইভেন আওয়ারও ব্যবহার করা হয়, বা মোলারিটি সেকেন্ড ইনভার্স, এটাকে মোলারিটি সেকেন্ড ইনভার্সও বলি। আর এদের ক্ষেত্রে কি বললাম যেন, ইউনিট ইজ নট ফিক্সড, ঠিক আছে। রেট কনস্ট্যান্টের ইউনিট কখনো ফিক্সড হয় না, রিয়াকশন ওয়াইজ চেঞ্জ হয়। কীরকম চেঞ্জ হয়? ডিপেন্ডস আপন অর্ডার অফ রিয়াকশন উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে, ইউনিট কী হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। থার্ড পয়েন্ট হচ্ছে ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড টাইম যত এগোয় তত রেট অফ রিয়াকশন পাল্টে যায়, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেল, রেট অফ রিয়াকশন পাল্টে যায়। কিন্তু এরা ডিপেন্ড করে না, এরা মানে রেট কনস্ট্যান্ট, এগুলো ডিপেন্ড করে না, কনস্ট্যান্ট তো তাই ডিপেন্ড করে না। দেখো অর্ডার অফ রিয়াকশন কাকে বলছি আমরা, যে অর্ডার অফ এ রিয়াকশন is the sum of powers of concentration terms of all reactants appearing in the রেট ইকুয়েশনটা কি বললাম, একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবার ধরা যাক একটা রিয়াকশন হচ্ছে A প্লাস বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এই রিয়াকশনের জন্য যে রেট ইকুয়েশন আমরা পেয়েছি, হুইচ ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, সেটা হচ্ছে K ইন্টু A⁴ এবং B⁴ 1। দেখো আমি একটু আগেই বললাম যে এই রিয়াক্ট্যান্টগুলো যে কোএফিসিয়েন্ট তার সঙ্গে এর কোনো ব্যাপার থাকবে না এই রেট ইকুয়েশনের, কারণ এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ইকুয়েশন, মানে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা ফ্যাক্ট যেটাকে আমরা রেট ইকুয়েশন বলছি। এবার এই রেট ইকুয়েশনে কি বলছে, দ্য সাম অফ পাওয়ার্স অফ কনসেন্ট্রেশন টার্ম, এই কনসেন্ট্রেশন টার্মের পাওয়ার কত হচ্ছে 2, আর এখানে 1, তাহলে সাম কত হয়ে গেল 3, 2 + 1 3, তাহলে 3টাই হচ্ছে এই পার্টিকুলার রিয়াকশনটার অর্ডার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আচ্ছা আমি এটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসছি লেখাটাকে। এটা ধরো রিয়াকশান, এখানে ধরো রেট ইকুয়েশন লিখছি যে R = K A⁴ B⁴ 1। এখানে আমি লিখছি অর্ডার with respect to A, order with respect to B, আর একটা টার্ম হচ্ছে ওভারঅল অর্ডার। অ্যাকচুয়ালি যে এখানে যেটা লেখা হয়েছে অর্ডার অফ এ রিয়াকশান মানে ওভারঅল অর্ডারটাকেই বোঝায়। এবার কোনো একটা রিয়াকশানের অর্ডার যেরকম ওভারঅল রিয়াকশানের অর্ডারটাকে ডিফাইন করা যায় বা বলা যায় কত, একই রকমভাবে কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের সাপেক্ষে অর্ডার বলা যায়, যেমন আমরা এখানে বলছি অর্ডার উইথ রেসপেক্ট টু এ, তাহলে এ এর পাওয়ার যত থাকবে সেটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, আর বি এর পাওয়ারে যা থাকবে সেটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু বি, আর ওভারঅল বললে এগুলোকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দেবো 3। এখন নট নেসেসারিলি যে এরকম দুখানা রিয়াক্ট্যান্ট সবসময় রেডি করে থাকবে, একটাও থাকতে পারে, 4টেও থাকতে পারে, হোয়াট এভার, ঠিক আছে। তো ধরো এবার একটা রিয়াকশন থাকলো 2A + 3B, এখান থেকে ধরো প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর রেট ইকুয়েশন হয়ে গেল K A B, এরকম থাকলো। তাহলে দেখো কনসেন্ট্রেশনের পাওয়ারে কত থাকবে সেটা যেহেতু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, তাই এই 2 বা 3-এর উপরে ডিপেন্ড করছে না, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করছে না। তাহলে এর রেসপেক্টে অর্ডার 1, ওভারঅল 2। আরও একটা রিয়াকশন দেখো, ধরো 3A থেকে প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এবার
দেখা গেল যে রেট ইকুয়াল টু কে, আচ্ছা 3a কেন লিখলাম, আমার তো এ বি দুটো লিখতে হবে, আমি পরে লিখবো শুধুমাত্র একটা রিয়াক্ট্যান্ট দিয়ে, আপাতত দুটোই লিখছি, এ আর বি দুটোকেই লিখলাম। কিন্তু দুটো রিয়াক্ট্যান্ট রিয়াকশান করা সত্ত্বেও এরকম হতেই পারে যে রেট ইকুয়েশনে একটাই মাত্র রিয়াক্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমরা এই জিনিসটা লিখেছিলাম, এই যে অ্যাপিয়ারিং ইন দ্য রেট ইকুয়েশন, ঠিক আছে, অল রিয়াক্ট্যান্টস অ্যাপিয়ারিং ইন দ্য রেট ইকুয়েশন। রেট ইকুয়েশনে যাদেরকে আমরা দেখতে পাবো তাদের সাপেক্ষেই অর্ডার বের করা যাবে, যে রেট ইকুয়েশনে নেই তার সাপেক্ষে অর্ডার বের করা যাবে না। এবার তুমি বলতে পারো যে তাহলে এ তো রিয়াক্ট্যান্ট, এ কি তাহলে রিয়াকশান করছে না? রিয়াকশান ডেফিনেটলি করছে, কিন্তু রেট ইকুয়েশনে এ নেই কেন তার ব্যাখ্যাটা আমরা এর পরে দেবো। আমরা রিয়াকশান মেকানিজম কী করে জানতে হয় সেটা সম্পর্কে পড়বো, তখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হবে যে কেন বি এখানে নেই। তাহলে এর রেসপেক্টে অর্ডার হচ্ছে 2, বি এর রেসপেক্টে 0, ওভারঅল অর্ডার 2। যখন কোনো একটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে অর্ডার 0 হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে সেই পার্টিকুলার রিয়াক্ট্যান্টটার ওপরে রিয়াকশান রেট ডিপেন্ডই করে না, ঠিক আছে। আবার রিপিট করছি আমি, যখন কোনো একটা রিয়াক্ট্যান্ট রেট ইকুয়েশনে নেই তখন তার রেসপেক্টে অর্ডার কত হবে? 0। এবার কোনো একটা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে অর্ডার 0 মানে হচ্ছে সেই রিয়াক্ট্যান্টটার ওপরে রিয়াকশান রেট ডিপেন্ড করে না, ঠিক আছে। ফোর্থ অ্যান্ড লাস্ট, ধরো আমি বললাম যে 5a প্লাস 2b থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং রেট ইকুয়াল টু কে এ এবং বি স্কোয়ার। আবারও দেখো, যেহেতু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, পাওয়ারের সঙ্গে এইগুলো ম্যাচ করছে না, ম্যাচ করবে না তাও নয়, করতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে করেছে। যেমন এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, তো এখানে 1 হয়েছে, বি এর 1 হয়েছে, এটার মেলেনি, একটার মিলেছে একটার মেলেনি। তো সবগুলোরই মিলতেও পারে নাও মিলতে পারে, মানে কি হবে আমরা সেটা এইখান থেকে বুঝতে পারবো না, এখানে কি হবে সেটা এখান থেকে বুঝতে পারবো না, এখানে কি হবে সেটা অনলি অ্যান্ড অনলি এক্সপেরিমেন্টাল, ঠিক আছে। এটা আমাদের গিভেন থাকবে। তাহলে এখানে এ রেসপেক্টে অর্ডার 1, বি এর রেসপেক্টে 2 অ্যান্ড ওভারঅল 3। বোঝা যাচ্ছে আশা করা যায়। এবার যখন কোনো একটা রিয়াকশানের, ধরো এখানে প্রথম রিয়াকশানটার ওভারঅল অর্ডার 3, আমরা এটাকে বলবো থার্ড অর্ডার রিয়াকশান, ঠিক আছে। আমরা এখানটা সামারাইজ করে দিই আমি। এটা হচ্ছে যে যখন কোনো রিয়াকশানের ওভারঅল অর্ডার যদি 0 হয় আমরা সেই রিয়াকশানগুলোকে বলি 0 অর্ডার রিয়াকশান। এবার ওভারঅল অর্ডার 0 হয় মানে এটা কি? আবার 0 কেন হবে? 0 যদি তো হয় তাহলে তো এ এর পাওয়ারে 0 হবে, বি এর পাওয়ারে 0 হবে, তাই না? তাই যদি হয় তাহলে তো এ আর বি টার্মগুলোই থাকবে না, তখন আর ইকুয়াল টু কে হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই হয়, সেটাই হচ্ছে একমাত্র এক্সেপশনাল কেস যেখানে রিয়াকশান রেট রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। মাঝখানে বোধহয় একবার বলেছিলাম যে জেনারেলি আমরা বলি যে কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে রিয়াকশান রেট, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত বেশি হবে রেট অফ রিয়াকশান তত বাড়বে। এটা সব ক্ষেত্রে সত্যি এক্সেপ্ট ফর 0 অর্ডার রিয়াকশান। 0 অর্ডার মানেই হচ্ছে, আবার ওই যে একটু আগে বললাম যে এখানে বলছিলাম যে বি এর রেসপেক্টে 0 মানে বি এর উপর ডিপেন্ড করে না, তাহলে ওভারঅল অর্ডার 0 মানে ওভারঅল কোনো রিয়াক্ট্যান্টের উপরেই রিয়াকশান রেট ডিপেন্ড করবে না। আমরা ডিটেলে পরে আলোচনা করব 0 অর্ডার রিয়াকশান নিয়ে। যদি কোনো রিয়াকশানের অর্ডার ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা সেটাকে বলি ফার্স্ট অর্ডার রিয়াকশান। একই রকমভাবে যদি অর্ডার 2 হয় সেকেন্ড অর্ডার রিয়াকশান, যদি অর্ডার 3 হয় তাহলে থার্ড অর্ডার রিয়াকশান অ্যান্ড সো অন। অর্ডার থিওরিটিক্যালি যা খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে কপি করো। দেখো সেকেন্ড টাইপের একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা কি করলাম, আমরা এখন যেটা করলাম যে রেট ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা অর্ডার বের করতে পারছিলাম। এবার উল্টোটা, যদি অর্ডার দেওয়া থাকে তাহলেও রেট ইকুয়েশন বের করতে পারবো। তাই এইটাই আমি বলছিলাম যে রেট ইকুয়েশন যেহেতু একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এবং অর্ডার সেটা ওই রেট ইকুয়েশন থেকে আমরা পাই, সুতরাং অর্ডারটাও একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। সুতরাং অর্ডার এবং রেট ইকুয়েশন এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা অন্যটা বের করতে পারি, ঠিক আছে। তো আমরা কী লিখবো এখানে, যে রিয়াকশানটা লিখি প্রথমে, তারপরে আমরা লিখি অর্ডার লিখি, অর্ডার উইথ রেসপেক্ট টু এ আর বি দুটো লিখি, তারপরে আমরা লিখি রেট ইকুয়েশন,
আমরা অ্যাকচুয়ালি রেট ইকুয়েশনটা বের করবো, ঠিক আছে? তো এরকম ধরো ফার্স্ট a প্লাস বি থেকে প্রোডাক্ট দুই এর রেসপেক্টে ধরো 3, এর রেসপেক্টে ধরো 0, তাহলে রেট ইকুয়েশন কী হবে? রেট ইকুয়েশন হবে আর ইকুয়াল টু কে এর রেসপেক্টে 3 আর বি এর রেসপেক্টে 0 মানে ওটা লেখার দরকার নেই, বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ওটা লিখলাম না। সেকেন্ড 2a প্লাস 5b থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে 2 এর রেসপেক্টে 1, তাহলে কী হবে? আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 1, এটা হয়ে যাবে রেট ইকুয়েশন। আবারও দেখো এই 5 আর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই অ্যাজ সাচ, আবার থাকতেও পারে। যেমন ধরো আমরা যদি এরকম বলি যে 2a থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, 2a থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আচ্ছা 2a না, আমরা দুটোই বানাই, 2a প্লাস বি থেকে ধরো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার আমি বলছি যে এর রেসপেক্টে 2 এর রেসপেক্টে 1, তাহলে কী হবে? আবারও আর ইকুয়াল টু কে এস এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 1। এইবার দেখো এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 আছে আর এখানে এর পাওয়ারেও 2 আছে, এখানে 1 আছে, এর পাওয়ারেও 1 আছে। তো এটা হতে পারে, কোনো সময় হতে পারে। আমরা এই ধরনের রিয়াকশানকে যখন দেখি যে অর্ডার উইথ রেসপেক্ট টু সাম রিয়াক্ট্যান্ট, কোনো একটা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে অর্ডার যা, সেই রিয়াক্ট্যান্টের স্টয়চিওমেট্রিটাও একই সংখ্যা, যখন এরকম হবে আমরা তখন সেই রিয়াকশানগুলোকে বলবো এলিমেন্টারি রিয়াকশান। রিপিট করছি, এলিমেন্টারি বা অনেক সময় বলে সিম্পল রিয়াকশান, আর বাংলায় আমরা বলি মৌলিক বিক্রিয়া, ঠিক আছে? তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একমাত্র স্টয়চিওমেট্রি, কোনো একটা রিয়াক্ট্যান্টের স্টয়চিওমেট্রি যা হবে তার সাপেক্ষে, মানে তার পাওয়ারটা অর্থাৎ তার সাপেক্ষে অর্ডারটাও সেম হবে। হ্যাঁ হতে পারে, আবার কখনো না, ম্যাক্সিমাম টাইমেই সেটা মানে হয় না আর কি ইকুয়াল, কখনো হয়ে যায়। ধরো 5a প্লাস বি প্রোডাক্ট, দেখা গেল যে এর রেসপেক্টে 1 আর বি এর রেসপেক্টে 0, তাহলে কী হবে? এ টু দি পাওয়ার 1 আর বি তো আসবে না, তাই না? এবার এটা হচ্ছে রেট ইকুয়েশান, এটা হচ্ছে দুজনের সাপেক্ষে ইকুয়েশান, অর্ডার। তাহলে ওভারঅল অর্ডারটা কত সেটা অবশ্য আমরা কোনো কলাম বানাইনি এখানে, তোমাদের খাতায় জায়গা থাকলে ওদিকে একটা বানিয়েও নিতে পারো। ওভারঅল অর্ডার তাহলে প্রথমের ক্ষেত্রে 3, তারপরে 3, তারপরে 3, তারপরে 1, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অর্ডার দেওয়া থাকলে রেট ইকুয়েশান বের করতে পারবো, আর রেট ইকুয়েশান দেওয়া থাকলে অর্ডার বের করতে পারবো, ঠিক আছে? এবার আমরা দেখে নেব অর্ডারের কিছু বৈশিষ্ট্য, অর্ডার অফ দ্য রিয়াকশান, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ অর্ডারের ক্যারেক্টারিস্টিক্স কি? 1 নম্বর হচ্ছে ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। 2 নম্বর হচ্ছে it has no relation with stoichiometric coefficient of reactant। 3 নম্বর হচ্ছে order may be positive integer, 0, negative, even fractional। যেহেতু অর্ডার একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এখন এক্সপেরিমেন্ট থেকে কি আসবে আমরা তো জানি না। এক্সপেরিমেন্ট থেকে অর্ডারের ভ্যালু 0ও আসে, ফ্র্যাকশনালও আসে, পজিটিভ তো আসেই, ইভেন নেগেটিভও আসে। কখনো কোনো একটা সাবস্টেন্সের সাপেক্ষে অর্ডার নেগেটিভ হয়। আমরা এক্সাম্পল দেখব। অনেক সময় এরকম হয় যে আমরা যে রেট ইকুয়েশন লিখলাম না, রেট ইকুয়েশন আমরা কী লিখলাম যে আর ইকুয়াল টু কে ইন্টু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অর্ডার। এবার অনেক সময় এরকম হয় যে রেট ইকুয়েশনে কোনো প্রোডাক্ট চলে আসে, প্রোডাক্ট। একটা পার্টিকুলার এক্সাম্পল আছে, আমরা সেটা দেখব। অক্সিজেন, মানে ওজোন থেকে অক্সিজেন তৈরি হওয়া, সেখানে আমরা দেখব যে অক্সিজেন তৈরি হচ্ছে, প্রোডাক্ট সাইডে অক্সিজেন আছে, কিন্তু সে আবার রেট ইকুয়েশনেও চলে এসছে। ন্যাচারালি তার অর্ডার কী হবে? নেগেটিভ হবে।
আর এখানে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে 4 নম্বর অর্ডার লেখো, সেটা হচ্ছে যে ওভারঅল অর্ডার অফ a complex reaction কাকে বলে একটু পরেই পড়বো আমরা, cannot be negative. Overall order of the reaction complex reaction cannot be negative. It can be negative with respect to a particular সাবস্টেন্স, যেটা আমি একটু আগেই বললাম যে ওজোন থেকে অক্সিজেন তৈরি হওয়ার সময় অক্সিজেনের রেসপেক্টে অর্ডার নেগেটিভ হয়, কিন্তু ওভারঅল অর্ডার কোনো একটা রিয়াকশনে সেটা কখনোই নেগেটিভ হয় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর্ডার, কপি করো। অর্ডারের পরে আমাদের মলিকিউলারিটি বলতে হয়, কিন্তু মলিকিউলারিটির আগে আমরা ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, এটা মিস করে গেছিলাম মাঝখানে, এটা বলে নিই। দেখো ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বলতে গেলে, সাপোজ এরকম একটা রিয়াকশানে আমরা এক্সাম্পল নিচ্ছি, এ থেকে প্রোডাক্ট। এবার ধরা যাক রেট ইকুয়েশানটা এরকম, কে ইন্টু এ টু দি পাওয়ার এন। এবার এর পাওয়ারে এন আছে মানে কি, এখানে একটাই রিয়াক্ট্যান্ট, তাহলে এই রিয়াক্ট্যান্টের সাপেক্ষে যা অর্ডার হবে ওভারঅল অর্ডারও এটাই হবে। সুতরাং অর্ডার কত, এন। আমরা এটাকে বলি nth অর্ডার রিয়াকশান। এবার এই nth অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যদি আমি এরকম বলি যে ইউনিট অফ কে মানে রেট কনস্ট্যান্ট, কে মানে কত, আর বাই এটা না, তাহলে ইউনিট অফ কে কী হবে, ইউনিট অফ আর ডিভাইডেড বাই ইউনিট অফ এই জিনিসটা এ টু দি পাওয়ার এন। এবার এটা কি, কনসেন্ট্রেশন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইউনিট অফ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। এবার রেটের ইউনিট আমরা কী দেখলাম, মোলারিটি সেকেন্ড ইনভার্স বা মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আচ্ছা মোল ওটাই লিখি আমি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর কনসেন্ট্রেশনের ইউনিট কি, কনসেন্ট্রেশন মানে ইন জেনারেল মোলারিটি মানে মোল লিটার ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স। এবার এর পাওয়ারে কত হবে, এন, রাইট। ওপরে দেখো মোল লিটার ইনভার্স, এর পাওয়ারে কত আছে, কিছুই নেই, 1 আছে। তাহলে ওভারঅল কী দাঁড়ালো, ওভারঅল ব্যাপারটা দাঁড়ালো যে ইউনিট অফ কে ইকুয়াল টু মোল লিটার ইনভার্স এর পাওয়ারে 1 মাইনাস এন আর সেকেন্ড ইনভার্স, তাই না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। দেখো ইউনিট অফ রেট কনস্ট্যান্ট আমরা কোত্থেকে বের করলাম, রেট ইকুয়েশান থেকে। তার মানে রেট ইকুয়েশান, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, অর্ডার অফ দ্য রিয়াকশান, এরা সবাই রিলেটেড, তাই না। যদি আমি জানি যে একটা রিয়াকশানের অর্ডার এন, তাহলে আমি বলতে পারবো এন যদি অর্ডার হয় তাহলে ইউনিট অফ কে হবে এটা। তাহলে অর্ডার যদি 1 হয়, কোনো রিয়াকশানের অর্ডার যদি 1 হয়, ফার্স্ট অর্ডার যদি রিয়াকশান হয়, তাহলে এনের ভ্যালু কত, 1। আমরা জাস্ট এই ইকুয়েশানটাতে এনের জায়গায় 1 রেখে দেবো, তাহলেই যা ভ্যালু আসবে সেটা, ঠিক আছে। আচ্ছা, তবে তার আগে একটা জিনিস করি, সেটা হচ্ছে যে মোল লিটার ইনভার্স, এটা সবসময় থাকে না, তার বদলে অনেক সময় এরকমও থাকে মোল, আমরা জানি লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব, অনেক সময় এরকমও থাকে এটা ডেসিমিটার। দেখো লিটারের ইনভার্স মানে কি, ডেসিমিটার টু দি পাওয়ার -3, তাহলে এইটা টু দি পাওয়ার 1 মাইনাস এনও থাকে আর সেকেন্ড ইনভার্সও থাকে অনেক সময়, ঠিক আছে। মোল লিটার ইনভার্স না দিয়ে ডেসিমিটার টু দি পাওয়ার -3 দিয়ে কনফিউজ করার একটা টেন্ডেন্সি থাকে। আর এছাড়া যদি গ্যাসিয়াস রিয়াকশান হয়, গ্যাসিয়াস রিয়াকশানের ক্ষেত্রে মোলারিটির বদলে আমরা কী ব্যবহার করবো, পার্শিয়াল প্রেশার ইউনিট, জেনারেলি আমরা এটিএম বা বারে রিপ্রেজেন্ট করি। তো যদি এটিএম হয় তাহলে এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস এন আর সেকেন্ড ইনভার্স। গ্যাসিয়াস রিয়াকশানের জন্য এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস এন আর সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো এইবার যদি আমরা এক্সাম্পল দিই 2-1টা, ধরা যাক 0 অর্ডার রিয়াকশান, 0 অর্ডার যদি হয় তাহলে ইউনিট অফ কে কী হবে, ইউনিট অফ কে ইকুয়াল টু মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 1, তাহলে এটাই পড়ে থাকবে।
মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্সটা এই যে আমি এখানে মুছে দিয়েছি, ইউনিট অফ আর ওটাই ছিল। জিরো অর্ডার রিয়াকশন হচ্ছে একমাত্র রিয়াকশান যেখানে অর্ডার অফ রেট কনস্ট্যান্ট এবং ইউনিট অফ রেট কনস্ট্যান্ট এবং ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশান সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা ওটা এখানে লিখে দিই একটু ব্র্যাকেটে, যে ফর জিরো অর্ডার reaction only, for zero order reaction only, units of R and K, rate and rate constant are equal। ঠিক আছে, আর কোনো রিয়াকশানের জন্য ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যে অর্ডারই হোক না কেন, ইউনিট অফ আর এবং ইউনিট অফ কে এরা কিন্তু সেম হবে না। দেখো ফার্স্ট অর্ডার এনের জায়গায় 1 বসালে এটা 0 হয়ে গেল, হ্যাঁ 0 মানে এটা পুরো আউট হয়ে গেল, তাহলে কি হবে সেকেন্ড ইনভার্স। তার মানে কি দাঁড়ালো, এই যে মোল লিটার ইনভার্স মানে মোলারিটি মানে কনসেন্ট্রেশনের যে ইউনিট তার উপরে ডিপেন্ডই করে না ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্টের ইউনিট। ঠিক আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কী হবে দেখো, এখানে আমি 2 বসাবো এনের জায়গায়, তাহলে 1 - 2 মানে -1 হয়ে গেলো উপরে যদি -1 হয় তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, মোল টু দি পাওয়ার -1 আর লিটার টু দি পাওয়ার 1 আর সেকেন্ড ইনভার্স, তাই তো। তাহলে আমরা ইউনিট অফ কে এর এই যে জেনারেল ফর্মটা, এই ফর্ম থেকে আমরা যে কোনো অর্ডারের রিয়াকশানের 0, 1, 2 ইভেন ফ্র্যাকশনাল অর্ডারও যদি হয়, যদি কোনো রিয়াকশানের অর্ডার হাফ হয়, ঠিক আছে, ধরো হাফ রিয়াকশানের অর্ডার হাফ, অর্ডার লিখলে কেমন লাগছে দেখতে, আমি লিখছি n = হাফ, n হচ্ছে অর্ডার, ঠিক আছে, এই যে n হচ্ছে অর্ডার, তাহলে হাফ যদি হয় তাহলে মোল টু দি পাওয়ার, তাহলে এখানে যদি হাফ বসাই 1 - হাফ মানে কত, হাফ, তাহলে মোল টু দি পাওয়ার হাফ লিটার টু দি পাওয়ার -হাফ আর সেকেন্ড ইনভার্স। তো যে কোনো ধরনের যে কোনো অর্ডারের রিয়াকশানের জন্য আমরা এই ইকুয়েশান থেকে তার রেট কনস্ট্যান্টের ইউনিট বের করতে পারি। অনেক সময় কোনো প্রবলেমে রেট কনস্ট্যান্টের ইউনিট দেওয়া থাকে, ঠিক আছে, এবার রেট কনস্ট্যান্টের ইউনিট দেওয়া আছে মানে পরোক্ষভাবে অর্ডার অফ দ্য রিয়াকশান বলে দেওয়া আছে, তাই না। যদি তোমাকে বলে যে একটা ইকুয়েশান তার রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে এইটা, রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমরা অর্ডার পেয়ে যাবো না, এটার সঙ্গে এই ইকুয়েশনটা খালি কম্পেয়ার করলেই আমরা এখান থেকে n এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ওইটা একটু লিখে রাখি যে ইফ ইউনিট অফ কে ইজ গিভেন ইন কোয়েশ্চেন, যদি ইউনিট অফ এটা দেওয়া থাকে দেন order of reaction is given actually order of the reaction টাই ওরা বলে দিয়েছে ইনডিরেক্টলি। ঠিক আছে, কপি করো। আচ্ছা দেখো দুটো ছোটো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন দুটোর মাধ্যমে আমরা ওই অর্ডার, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট এবং রেট ইকুয়েশন এই তিনটিকে রিলেট করবো, এই তিনটে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো এই একটা রিয়াকশান দিয়েছে এখানে CH3CHO থেকে CH4 আর CO তৈরি হয়েছে, রেট কনস্ট্যান্ট K = কে এর একটা ভ্যালু দিয়েছে, একটা ইউনিট দিয়েছে, কে এর এই ভ্যালু দিয়ে আমাদের কোনো কাজ নেই, কে এর ইউনিট দিয়েই আমাদের কাজ। এখন কে এর ইউনিট যদি আমরা n অর্ডারের জন্য কী লিখেছিলাম, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, তাহলে nth অর্ডারের সঙ্গে এই যে ইউনিটটা তার যে পাওয়ার, এটা কম্পেয়ার করলেই আমরা n এর ভ্যালু পেয়ে যাব। এটাকে আমরা কি লিখতে পারি দেখো, সিম্পলি মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি না, তাহলে যেটা হয়ে গেলো হাফ আর -হাফ হয়ে গেল আর সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি যে পাওয়ারে হাফ হলো দিস = 1 - n, তাই না। তাহলে n কত, 1 - n = কত হয়ে গেল, 1 - হাফ, না এটা একটু গন্ডগোল আছে,
এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা এরকম হয়, বুঝলো তো? এটাকে প্লাস করে দাও, এইখানটা মাইনাস করে দাও, এটা অ্যাকচুয়ালি এরকম হবে। এটা ভুল ছিল কোয়েশ্চেনে, যাই হোক। তাই যদি হয় তাহলে এটা মাইনাস হাফ হয়ে যাবে, তাই না? তাহলে মোল টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল, আর লিটার টু দি পাওয়ার হাফ হয়ে গেল, আর সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তাহলে এটা মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে n ইকুয়াল টু 1 প্লাস হাফ মানে 3/2 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যে পার্টিকুলার রিয়াকশানটা এখানে দেওয়া আছে, এই রিয়াকশানটার মানে অ্যাসিটালডিহাইড থেকে মিথেন আর CO তৈরি হচ্ছে, এই রিয়াকশানের অর্ডার 3/2ই হয় এক্সপেরিমেন্টালি, এবং এটা একটা ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশান হয়। তো যাই হোক, এনটা বেরোলো। এবার বলছে রেট ইকুয়েশন লিখতে হবে। রেট ইকুয়েশন কী হবে? R ইকুয়াল টু K, আমাদের রিয়াক্ট্যান্ট হচ্ছে অ্যাসিটালডিহাইড টু দি পাওয়ার 3/2, যেহেতু অর্ডার বেরিয়ে গেছে। তাহলে অর্ডার, রেট ইকুয়েশন এবং রেট কনস্ট্যান্টের ইউনিট, এই তিনটের যে কোনো একটা দেওয়া থাকলে অন্য তিনটে বের করা যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কোথাও একটা নোট ডাউন করে রাখো যে এই তিনটের মধ্যে যে কোনো একটা বলে দিয়েছে মানেই অন্যগুলো বের করা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড রিয়াকশানটা দেখো। ফর দ্য রিয়াকশান এ থেকে প্রোডাক্ট, কী মানে প্রোডাক্ট? রেট ইকুয়েশন দিয়েছে। রেট ইকুয়েশন দেখো, কে ইকুয়াল টু এ কিউব। কে ইকুয়াল টু এ কিউব মানেই হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশান, তাই না? অর্ডার 3, একটাই যেহেতু রিয়াক্ট্যান্ট তাই ওর যা অর্ডার, ওভারঅল অর্ডারও তাই। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশান হচ্ছে 3। তাহলে এইবার কী করতে হবে? রেট কনস্ট্যান্টের ইউনিট বের করতে হবে। তাহলে ফাইন্ড অর্ডার অফ দ্য রিয়াকশান আর ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার, কি ফর্মুলা? 1 মাইনাস n। তাহলে 1 মাইনাস n, n হচ্ছে অর্ডার, সেকেন্ড ইনভার্স। তাহলে কী হয়ে গেল? মোল 1 মাইনাস 3 মানে কত? -2, তাই তো? তাহলে মোল টু দি পাওয়ার -2 লিটার টু সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল থার্ড অর্ডার রিয়াকশানের ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এই ধরনের ছোটো ছোটো প্রবলেম আমাদের আসে। আচ্ছা, অর্ডারের পরে আমাদের ইকুয়ালি ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে মলিকিউলারিটি। বাংলায় আমরা এটাকে বলি আণবিকতা। মলিকিউল থেকে এসছে কথাটা, বোঝাই যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন হচ্ছে যে ইট ইজ দ্য নাম্বার অফ রিয়াক্টিং স্পিসিস। নাম্বার অফ মলিকিউলস বলছি না, কিন্তু রিয়াক্টিং স্পিসিস মানে যারা রিয়াকশান করছে। এবার তারা মলিকিউল হতে পারে, অ্যাটমস হতে পারে, আয়ন্স হতে পারে। যতগুলো নাম্বার অফ অ্যাটম বা নাম্বার অফ মলিকিউল বা আয়ন একটা রিয়াকশানে টেক part in an elementary reaction. এলিমেন্টারি রিয়াকশান কি আমরা একটু পরে আসছি এটাতে। এলিমেন্টারি রিয়াকশান সেই রিয়াকশান, মৌলিক বিক্রিয়া বাংলাতে বলি, যেগুলো একটা মাত্র স্টেপে কমপ্লিট হয়ে যায়। আমরা আসছি ডিটেলে ওটাতে। তাহলে মলিকিউলারিটি হচ্ছে নাম্বার অফ অ্যাটম, যারা কতগুলো নাম্বার অফ অ্যাটম রিয়াকশান করছে একটা এলিমেন্টারি রিয়াকশানে। তাহলে যতগুলো নাম্বার অফ অ্যাটম বা মলিকিউল বা আয়ন রিয়াকশান করবে, তাদের সংখ্যাটা কখনো 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না। -5খানা মলিকিউল রিয়াকশান করেছে, এরকম তো হতে পারে না। তাহলে 0, নেগেটিভ, ফ্র্যাকশান, ইনফাইনাইট এইসব হতে পারে না। মলিকিউলারিটির ভ্যালু অনলি অ্যান্ড অনলি পজিটিভ ইন্টিজার হবে। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যে মলিকিউলারিটি ইজ আ থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে? থিওরিটিক্যাল কনসেপ্ট। আমরা একটু আগে যেমন বললাম যে অর্ডার হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট। অর্ডার আসছে কোত্থেকে? রেট ইকুয়েশন থেকে। রেট ইকুয়েশনে কনসেন্ট্রেশনের পাওয়ারে যে টার্মটা থাকছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার রিয়াক্ট্যান্টের রেসপেক্টে অর্ডার। ওটা এক্সপেরিমেন্টাল। কিন্তু মলিকিউলারিটি হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। কেন? মলিকিউলারিটি আমরা কোনো এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে ব্যালেন্সড ইকুয়েশন দেখে বলে দেবো। ঠিক আছে? এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে, কিন্তু অন্য যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে আমরা লিখতে পারি যে ফর এলিমেন্টারি রিয়াকশান, খুব ইম্পর্ট্যান্ট একটা এখানে বিষয়টা বোঝার আছে। অনেক সময় আমাদের ট্রু ফলস টাইপ কোয়েশ্চেনে এরকম একটা স্টেটমেন্ট দেবে এবং সেটা আমরা অবধারিতভাবে ভুল করব। ভুলটা কি হয় দেখো, আমি লিখছি ফর এলিমেন্টারি রিয়াকশান মলিকিউলারিটি
can be defined from balanced equation. আরেকটা আমি একই রকম সিমিলার একটা সেন্টেন্স লিখছি, দেখো, ফর রিয়াকশন, যে কোনো একটা রিয়াকশনের জন্য molecularity can be defined from balanced equation. ঠিক আছে, এইবার এই সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে ভুল। ঠিক আছে, কেন ভুল? কারণ হচ্ছে মলিকিউলারিটির আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম মলিকিউলারিটি কি, একটা পার্টিকুলার এলিমেন্টারি রিয়াকশান, সেখানে যতগুলো রিয়াক্ট্যান্ট অংশ নিচ্ছে। এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে বা অবজার্ভ করা গেছে যে মলিকিউলারিটি কখনো 3-এর বেশি হতে পারে না। একটা পার্টিকুলার একটা সিঙ্গেল স্টেপে অফ রিয়াকশান, একটা রিয়াকশানের স্টেপে কখনো 3টের বেশি মলিকিউল একসঙ্গে অ্যাট এ টাইম রিয়াকশান করতে পারে না। মলিকিউল মানে মলিকিউল বা আয়ন বা অ্যাটমস, 3 জনের বেশি একসঙ্গে রিয়াকশান করতে পারে না। এবার আমি যদি একটা রিয়াকশান লিখি যে সাপোজ 3H2 প্লাস N2 2NH3, অবশ্যই ব্যালেন্সড ইকুয়েশন। এবার এই ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমি যদি লিখি যে মলিকিউলারিটি ইকুয়াল টু কত, 4, কেন? একটা নাইট্রোজেন মলিকিউল, 3টে হাইড্রোজেন মলিকিউল, তাহলে মলিকিউলারিটি কত, 4। এইবার একটু যেটা বললাম আমি, মলিকিউলারিটি 3-এর বেশি হতে পারে না, সুতরাং 4 হতে পারে না। সুতরাং এই যে ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমি মলিকিউলারিটি বলছি, এটা সবসময় ঠিক নয়। তাহলে যদি এরকম আসে যে ফর এ রিয়াকশন মলিকিউলারিটি ক্যান বি ডিফাইন্ড ফ্রম ব্যালেন্সড ইকুয়েশন, এই কথাটা সবসময় সঠিক নয়। ঠিক আছে, তোমাকে মলিকিউলারিটি সম্পর্কে 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, দেখে মনে হবে 4টেই কারেক্ট। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে হতে পারে এটা। যদি তোমাকে বলে দেয় যে A+2B এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং তোমাকে বলে দিল যে এটা একটা এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি বা মৌলিক বিক্রিয়া বা অনেক সময় সিম্পল রিয়াকশনও বলে, সিম্পল রিয়াকশন। তো এলিমেন্টারি মানে একটা স্টেপে হচ্ছে রিয়াকশনটা, তো একটা এ আর দুটো বি, তাহলে কটা মলিকিউল, 3টে, তাহলে মলিকিউলারিটি কত, 3। তো এইটা পসিবল, কিন্তু এটা পসিবল নয়। তাহলে যদি এলিমেন্টারি হয় তাহলে ফর এলিমেন্টারি রিয়াকশন মলিকিউলারিটি ক্যান বি ডিফাইন্ড ফ্রম ব্যালেন্সড ইকুয়েশন। এখন যদি তোমাকে বলে যে একটা রিয়াকশন এলিমেন্টারি বলে লিখে দিল ব্র্যাকেটে, কিন্তু দেখা যাচ্ছে যে যোগ করে টোটাল মলিকিউল 3-এর বেশি 4, 5, 6 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটাও ভুল, কারণ ওই রিয়াকশনটা ফাইনালি এলিমেন্টারি আর হবে না। ঠিক আছে, কেন হবে না আমি সেই পয়েন্টে আসছি, তার আগে আরও 2-4টা পয়েন্ট আমি আগে লিখিয়ে নিই, এটা মুছছি। থার্ড পয়েন্ট হচ্ছে যেটা বললাম যে molecularity can be positive integers only. It cannot be fractional, negative, 0 or ইনফাইনাইট। ঠিক আছে, ফোর্থ হচ্ছে ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশন অনলি, কেবলমাত্র এলিমেন্টারি রিয়াকশনদের ক্ষেত্রেই মলিকিউলারিটি ক্যান বি ডিফাইন্ড। মানে একটা রিয়াকশানের মলিকিউলারিটি 3, একটা রিয়াকশানের মলিকিউলারিটি 1, এটা আমরা বলতে পারি কেবলমাত্র এলিমেন্টারি রিয়াকশানদের জন্য। ঠিক আছে, কমপ্লেক্স রিয়াকশান আর এলিমেন্টারি 2 রকমের রিয়াকশান হয়, আমরা একটু পরে আসছি ওটাতে। কমপ্লেক্স রিয়াকশান মানে যে রিয়াকশান মোর দ্যান 1 স্টেপে কমপ্লিট হয়। এবার আমরা যদি বলি যে একটা কমপ্লেক্স রিয়াকশানের মলিকিউলারিটি 3, তাহলে এই কথাটা মিনিংলেস, কমপ্লেক্স রিয়াকশানের ওভারঅল কোনো মলিকিউলারিটি হয় না। ঠিক আছে, তাহলে
এলিমেন্টারি রিয়াকশন, তাহলে মলিকিউলারিটি ইজ meaningless for a complex reaction. আমি এখানে মলিকিউলারিটির আগে আরেকটা শব্দ অ্যাড করি, সেটা হচ্ছে ওভারঅল মলিকিউলারিটি ফর এ কমপ্লেক্স রিয়াকশান, এটা মিনিংলেস। এবার ওভারঅল কেন লিখলাম? কারণ কমপ্লেক্স রিয়াকশান মানে অনেকগুলো স্টেপে সম্পন্ন হয় বলছি, তাহলে অনেকগুলো স্টেপে সম্পন্ন যদি হয় তাহলে সেই অনেকগুলো স্টেপের প্রত্যেকটা স্টেপ হচ্ছে এক একটা এলিমেন্টারি রিয়াকশান। এবার এলিমেন্টারি রিয়াকশানে তো আবার মলিকিউলারিটি হয়, তার মানে একটা কমপ্লেক্স রিয়াকশন যদি 4টে স্টেপে সম্পন্ন হয় তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য আমি মলিকিউলারিটি বলতে পারি, যে প্রথম স্টেপের মলিকিউলারিটি 2, সেকেন্ড স্টেপের 1, থার্ড স্টেপের 3, ফোর্থ স্টেপের 1, কিন্তু ওভারঅল প্রত্যেকটা মলিকিউলারিটি যোগ করে দিলাম 3 + 1 + 2 + 1, ওইটা হয় না। সেই জন্য বলছে যে ওভারঅল মলিকিউলারিটি ইজ মিনিংলেস। ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো রিয়াকশানের মলিকিউলারিটি যদি 1 হয় তাহলে আমরা সেই রিয়াকশানটাকে বলি ইউনিমলিকিউলার রিয়াকশান। যদি মলিকিউলারিটি 2 হয় তাহলে আমরা বলি বাইমলিকিউলার রিয়াকশান। যদি 3 হয় তাহলে আমরা বলি ট্রাইমলিকিউলার রিয়াকশান। ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট 7 পয়েন্ট হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম যে মলিকিউলারিটি কখনো 3-এর বেশি হতে পারে না। এইটা আমরা এরপরে শেষের দিকে যেখানে আমরা টেম্পারেচার এবং ক্যাটালিস্টের এফেক্ট পড়ব সেখানে আমরা দেখব যে কলিশন থিওরি বলে একটা থিওরি আছে। কলিশন মানে সংঘর্ষ থিওরি সাহায্যে আমরা রিয়াকশান হয়ে প্রোডাক্ট যে ফর্মেশন সেইটাকে আমরা ব্যাখ্যা করি। সেখানে আমরা বলি যে দুটো রিয়াক্ট্যান্ট, সাপোজ এটা একটা রিয়াক্ট্যান্ট এ আর রিয়াক্ট্যান্ট বি, এরা যদি পরস্পরের সঙ্গে রিয়াকশান করে তাহলে এরা পরস্পরের দিকে এরকম অ্যাপ্রোচ করে, এসে মুখোমুখি এদের মধ্যে সংঘর্ষ হয়, কলিশন হয়। ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে যদি পরস্পরের সঙ্গে যদি কলিশনটা যদি সাকসেসফুল হয়ে যায়, সাকসেসফুল কলিশন যদি হয় তাহলে সেখান থেকে আমরা একটা একটা মলিকিউল পেতে পারি। এবার এই সাকসেসফুল কলিশনটাকে ব্যাখ্যা করার জন্য একটা অ্যানালজি এরকম দেওয়া হয় যে রাস্তায় ধরো 2-4টে গাড়ি একসঙ্গে চলছে, এবার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট জেনারেলি কীরকম হয়? দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, আমরা ন্যাচারালি যা দেখি আর কি। 3টে গাড়ি একসঙ্গে এসে সবাই মানে ধরো একটা গাড়ি এদিক থেকে আসছে, একটা গাড়ি এদিক থেকে আসছে, একটা গাড়ি এদিক থেকে এসছে, এসে 3জনই একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো, পরস্পর সবাইকে ধাক্কা মারছে একসঙ্গে, 3জন একসঙ্গে। এইরকম কি হয়? এরকম খুব রেয়ার হয়, খুব রেয়ার, মানে প্রায় হয় না বললেই চলে। তাই জন্য ট্রাইমলিকিউলার রিয়াকশান সেটারও সংখ্যা খুবই কম। এবার তার থেকে যদি বেশি হয়ে যায়, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, 4টে গাড়ি, হ্যাঁ চৌমাথায় 4টে গাড়ি চারদিক থেকে আসছে, এসে সবাইকে একসঙ্গে ধাক্কা মেরে দিল, এরকমটা হয়? এরকমটা কখনোই হয় না, মানে অন্তত কেউ বলতে পারবে না যে আমি দেখেছি এরকম। সুতরাং 4টে গাড়ির একসঙ্গে ধাক্কা লাগা যেমন একেবারেই অসম্ভব, তেমনি 4টে মলিকিউল একসঙ্গে এসে মানে এরকম সংঘর্ষের মাধ্যমে রিয়াকশান করছে, টেট্রা মলিকিউলার রিয়াকশান হচ্ছে, সেটা সম্ভব নয়। ট্রাইমলিকুলার রিয়াকশান খুব রেয়ার কেস, তবু সম্ভব, কিন্তু 3-এর বেশি যদি হয় তাহলে কখনোই সেটা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট পয়েন্ট মলিকিউলারিটির মধ্যে। তাহলে কি লিখব? যে রিয়াকশান উইথ মলিকিউলারিটি greater than 3 is impossible. ঠিক আছে, কপি করো। আজকের ভিডিওটা আমরা শেষ করব অর্ডার এবং মলিকিউলারিটি এদের ডিফারেন্স বলে। খুব ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষাতে আসে, এনি টাইম। এটা একটা কি বলবো, খুব ভালো একটা চয়েস টিচারদের এই কোয়েশ্চেনটাকে সেট করার।
তো অর্ডার হচ্ছে কি আমরা পড়লাম একটু আগেই, দ্য সাম অফ পাওয়ার অফ concentration of reactants appearing in the rate equation. এটা আমরা একটু আগে দেখলাম অর্ডারের ডেফিনিশন। আর মলিকুলার ডেফিনিশন কি দেখলাম, যে নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিস taking part in an elementary reaction, right? 2 নম্বর হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট বা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট অর্ডার, আর এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। 3 নম্বর হচ্ছে অর্ডার ক্যান বি ইন্টিজার, ফ্র্যাকশনাল, নেগেটিভ, জিরো, তাই তো। আর মলিকুলারিটি হচ্ছে অনলি পজিটিভ ইন্টিজার, ফ্র্যাকশনাল, জিরো এই সমস্ত হতে পারে না। কেন পারে না বললাম, যে কতগুলো রিঅ্যাক্টিং স্পিসিস অংশ নিচ্ছে, হাফ মলিকিউল অংশ নিল, অর্ধেক আয়ন, 3.5 আয়ন অংশ নিল, এরকম হয় না, ওদেরকে পজিটিভ ইন্টিজারই হতে হবে। 4th হচ্ছে সাপোজ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, টেম্পারেচার, ক্যাটালিস্ট, ঠিক আছে, এফেক্টস, ক্যাটালিস্টটা মুছে দিচ্ছি, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, টেম্পারেচার, এফেক্টস, অর্ডার অফ এ রিঅ্যাকশন, ঠিক আছে। কিন্তু মলিকিউলারিটিকে এরা অল্টার করতে পারে না। আর কনসেন্ট্রেশন, টেম্পারেচার ক্যানট অল্টার মলিকিউলারিটি অফ এ রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি লিখতে পারি দেখো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফর কমপ্লেক্স রিঅ্যাকশন, আগে এখানে লিখে দিই যে ফর কমপ্লেক্স রিঅ্যাকশন molecularity is meaningless। কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য ওভারঅল মলিকুলারিটি কিছু হয় না, কিন্তু ফর কমপ্লেক্স রিঅ্যাকশন ওভারঅল অর্ডার ক্যান বি ফাউন্ড from RDS, রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে রেট ইকুয়েশন থেকে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, তারপর রেট কনস্ট্যান্টের ইউনিট, মলিকুলারিটি, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টার্ম। পরের ভিডিওতে আমরা কি করব, প্রথমে এলিমেন্টারি আর কমপ্লেক্স রিঅ্যাকশনটা জেনে নেব, তারপরে আমরা আজকে যা শিখলাম সেইগুলো এবং আগামী দিনের এলিমেন্টারি, কমপ্লেক্স রিঅ্যাকশন এবং তারপরে রিঅ্যাকশন মেকানিজম একটুখানি জানতে হবে, 2-1টা টার্ম আমাদের জানতে হবে, যেমন আজকে RDS বলে একটা টার্ম বললাম, সেগুলো কি আসলে সেগুলো নিয়ে জেনে তারপরে সেই সংক্রান্ত ডিটেলড নিউমেরিক্যাল বেশ কিছু আমরা সলভ করব। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। যাওয়ার আগে আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। টাটা।